সম্ভাব্য অযোগ্য কারা তা আর কিছুক্ষণের মধ্যেই এসএসসি তরফ থেকে প্রকাশ করা হবে, কিন্তু তার আগে সিএনএর হাতে এক্সক্লুসিভ সম্ভাব্য সেই তালিকা। এসএসসিতে যে খবর আজকে সকাল থেকে আপনাদের দেখাচ্ছি, অযোগ্যদের নাম সহ তালিকা প্রকাশ। এসএসসির তরফ থেকে এই নাম প্রকাশের কথা বলা হচ্ছে এবং তার আগেই সম্ভাব্য সেই তালিকা সিএনএর হাতে। অযোগ্যদের তালিকায় প্রায় ১৯০০ জন রয়েছেন। ১৮০৩ জন অযোগ্যদের তালিকা আদালতে পেশ করে সিবিআই। নবম দশমে ৯৯৩ জন, একাদশ দ্বাদশে ৮১০ জন। তালিকায় থাকা অনেকের র্যাঙ্ক জাম্প করে চাকরি, কিছু ক্ষেত্রে ওএমআরে কারচুপির অভিযোগ, সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ অনেকের ক্ষেত্রে। তালিকা প্রকাশ হলে এই জট কি কাটবে? এই সম্ভাব্য তালিকা সিএনএর হাতে যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, আর এই তালিকা প্রকাশ হতে পারে কখন হতে পারে এই তালিকা প্রকাশ? যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে ৩টের সময় এই তালিকা প্রকাশ হতে পারে। আরেকবার জানিয়ে রাখি আপনাদের, যে সম্ভাব্য তালিকা দেখাচ্ছিলাম এতক্ষণ আপনাদের, সেই তালিকা জানা যাচ্ছে যে ৩টের সময়, বেলা ৩টের সময়। আর কিছুটা সময়ের অপেক্ষা, তারপরেই প্রকাশ হতে পারে। সায়ন্তন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সরাসরি কথা বলবো সায়ন্তনের সঙ্গে। সায়ন্তন, আপডেট কি রয়েছে? দেবব্রত, দেখো একেবারে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই তালিকা প্রকাশ হওয়ার কথা রয়েছে, অর্থাৎ ৩টের পর, বেলা ৩টের পর এই তালিকা বেরোনোর কথা। যে তালিকা ইতিমধ্যেই আমরা তুলে ধরছি, সেই তালিকাতে দেখা যাচ্ছে যে র্যাঙ্ক জাম্প রয়েছে, তার পাশাপাশি উত্তরপত্রে জালিয়াতি, অর্থাৎ সাদা ওএমআর দিয়েও কিন্তু তারা চাকরি পেয়েছেন। সাদা ওএমআর দিয়ে তারা ৫৩ নম্বর পেয়ে চাকরি পেয়েছেন, এমনও কিন্তু ওএমআর রয়েছে। এবং সেই নামের তালিকা ইতিমধ্যেই আমাদের স্ক্রিনে যাচ্ছে। অর্থাৎ এই যে টেন্টেড যারা, সেই তালিকা কিন্তু সিবিআইয়ের যে উদ্ধার হওয়া হার্ড ডিস্ক, তাদের তথ্য থেকে বার করা হয়েছিল এবং সেই তালিকা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জমা পড়েছে এবং তারপর আজকে জনসমক্ষে সেই তালিকা প্রকাশ করবে এসএসসি। সুপ্রিম কোর্টের নির্দেশে তারা প্রকাশ করতে চলেছে। দুপুর ৩টের পর সেই তালিকা তারা ওয়েবসাইটে প্রকাশ করবে। শুধুমাত্র এই তালিকা নয়, আরও একটি তালিকা কিন্তু প্রকাশ করা হবে। এসএসসি সূত্রে খবর যে আজকে দ্বিতীয় যে তালিকাটি প্রকাশ হবে, তাতেও কিন্তু অযোগ্যদের নাম রয়েছে। তারা কোন অযোগ্য? যে অযোগ্যরা যারা পরীক্ষা দিতে পারবেন না, যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন যে অযোগ্যরা তারা নতুন যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এর মধ্যে অভিযোগ এসছে যে তারা কিন্তু ফর্ম ফিল আপ করেছিলেন এবং ৭ তারিখ এবং ১৪ তারিখ যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন, তাদের অ্যাডমিট বাতিল করা হয়েছে এসএসসি সূত্রে খবর। সে ধরনের যে ক্যান্ডিডেট, টেন্টেড ক্যান্ডিডেট, অযোগ্য ক্যান্ডিডেট, তাদের নামের তালিকাও কিন্তু প্রকাশ করা হবে। প্রকাশ করে বলে দেওয়া হবে এই ক্যান্ডিডেট যারা অযোগ্য, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা কিন্তু নতুন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন না, নতুন নিয়োগে তারা অংশগ্রহণ করতে পারছেন না, সেই তালিকাও প্রকাশ হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে সুপ্রিম কোর্ট ৭ দিনের যে তালিকা একটা সময়সীমা বেঁধে দিয়েছিল, তার মধ্যে দেখা যাচ্ছে এসএসসি সেই তালিকা প্রকাশ করছে এবং গতকালও সুপ্রিম কোর্টে তারা বলেছিলেন যে আজকে তারা প্রকাশ করবেন। এবার দেখা যাচ্ছে সেই তালিকার মধ্যে কাদের নাম থাকে একটা বড় জল্পনা এবং এই মুহূর্তে কিন্তু স্ক্রুটিনি চলছে। সকাল থেকে এসএসসি দপ্তরে কিন্তু স্ক্রুটিনি চলছে যে তালিকা প্রকাশ করা হবে সেই তালিকা কিন্তু সে একেবারে ত্রুটি মুক্ত, অর্থাৎ ত্রুটি মুক্ত করতে শেষবারের জন্য স্ক্রুটিনি চলছে, যাতে নির্ভুল তালিকা প্রকাশ করা যায়। তার জন্য প্রস্তুতি কিন্তু এসএসসি নিচ্ছে এবং দুপুর ৩টের পর এসএসসির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু অযোগ্যদের তালিকা প্রকাশ করে দেওয়া হবে। তখন স্পেসিফিক যে টেন্টেড, তাদের মধ্যে ওএমআর ইস্যু রয়েছে এবং তার মধ্যে কিন্তু জালিয়াতি, উত্তরপত্রে জালিয়াতি, অর্থাৎ শূন্য পেয়েও কিন্তু তাকে ৫৩ করে দেওয়া হয়েছে, বা কোনো উত্তর সে লিখতে পারেনি, তাকেও কিন্তু চাকরি দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি র্যাঙ্ক জাম্প, অর্থাৎ তার যে তালিকায় নাম, সেই তালিকার বাইরে গিয়ে তার র্যাঙ্কে আরো তুলে এনে তাকে চাকরি দেওয়া হয়েছে। নবম দশম, আমি এখানে একটু তোমায় বিরত করবো এবং এটাই জানতে চাওয়ার, বা বারবার যেগুলো নিয়ে চর্চা হচ্ছে সকাল থেকে, যে এতটা দেরি কেন, সেই যখন সামনে আসছে তাহলে এতটা দেরি কেন? আমি আসবো তোমার কাছে, কিন্তু তার আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট আইনজীবী, গতকাল ঠিক কি জানিয়েছিলেন শোনাবো। আরেকটা কথা সুপ্রিম কোর্ট বলেছে, ৭ দিনের মধ্যে টেন্টেড টিচার যারা ছিল তাদের লিস্ট পাবলিশ করে দিতে হবে। কারণ একটা কনফিউশন হচ্ছে কে টেন্টেড, কে আনটেন্টেড, কে কনটেন্টেড, আনটেন্টেড, কারা আমাদের মতো টেন্টেড, সিবিআর মতো টেন্টেড, সেই নামগুলোকে পাবলিশ করে দিতে হবে ৭ দিনের মধ্যে।
সায়ন্তন, যেটা জানতে চাইছিলাম, এই যে দেরি নিয়ে কথা হচ্ছে, বারবার বলা হয়েছে যে এতটা দেরি হলো কেন, এতটা সময় লাগলো কেন, সেই যখন এই বিষয়টা সামনেই আসছে, প্রকাশ্যেই আসছে, তখন এই দেরির কারণ কি? এটা যেমন একদিকে প্রশ্ন, তার পাশাপাশি আরেকটা বিষয় জানতে চাইবো, এই যে 7 এবং 14 তারিখ পরীক্ষার কথা বলা হচ্ছে, কিভাবে এত দ্রুত এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব? দেখো, 7 এবং 14 তারিখে যে পরীক্ষা হবে সেটা একেবারে নতুন পরীক্ষা, নতুন নিয়োগ। সেক্ষেত্রে তার যে প্রস্তুতি সেটা একেবারে শেষ হয়ে গিয়েছে। তার জন্য যে যাবতীয় প্রায় 5,83,000-85,000 যারা ক্যান্ডিডেট, যারা পরীক্ষা দেবেন, তাদের অ্যাডমিট ইস্যু করে দেওয়া হয়েছে। সেই অ্যাডমিট তারা ডাউনলোড করে নিয়েছেন এবং এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু একেবারে প্রস্তুতি কিন্তু একেবারে শেষ হয়ে গিয়েছে। সেটা একেবারে ফ্রেশ যে রিক্রুটমেন্ট। কিন্তু অন্যদিকে তুমি যেটা বলছো যে এতটা দেরি হলো কেন, এসএসসি যেটা জানাচ্ছে যে এই সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে তারা কিন্তু একটি তালিকা দিয়েছিল। সেই তালিকাতে 1803 জনের নাম ছিল, অর্থাৎ তারা কারা টেন্টেড সেটা কিন্তু আগেই বাছাই করে দিয়েছিল এবং যখন রিভিউ পিটিশন হয় সেই তালিকা কিন্তু জমা দেওয়া হয়েছিল। এবার যে তালিকা প্রকাশ করা হচ্ছে সেই তালিকাটা কিন্তু জনসমক্ষে আনা হচ্ছে। আমরা জানি যে চাকরি প্রার্থীরা বা চাকরি হারারা তারা কিন্তু বারবার সরকারের কাছে আবেদন করেছিল যে কারা যোগ্য কারা অযোগ্য একেবারে পাবলিক ডোমেনে প্রকাশ করে দিন, তাহলেই তো সমস্যার একেবারে জট কেটে যায়। এক্ষেত্রে এসএসসির দাবি যে সুপ্রিম কোর্ট এমন কোনো নির্দেশ সেদিন দেননি যে পাবলিক ডোমেনে প্রকাশ করা যাবে। সুপ্রিম কোর্টে কিন্তু তালিকা আগেই এসএসসির তরফ থেকে দেওয়া হয়েছে। এবার কিন্তু সেটা একেবারে অ্যাসেম্বল করে, অর্থাৎ সিবিআই এর তালিকা রয়েছে, এসএসসি একটা তালিকা দিয়েছে, সবটাকে একত্রিত করে এবার পাবলিক ডোমেনে প্রকাশ করার যে পালা সেটা কিন্তু এসএসসি সেই চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে এবং সুপ্রিম কোর্টের আদেশে তারা আর কিছুক্ষণ, অর্থাৎ প্রায় 3টের পর কিন্তু তারা সেই তালিকা জনসমক্ষে আনবে। অর্থাৎ একটা প্রস্তুতি তাদের আগেই নেওয়া ছিল। রিভিউ পিটিশনেও কিন্তু এই স্পেসিফিক যে টেন্টেড যারা তাদের নামের তালিকা জমা দেওয়া হয়েছিল, কিন্তু তাতে কিন্তু সন্তুষ্ট হয়নি সুপ্রিম কোর্ট, যার জন্য এই যে পুরো প্যানেল কিন্তু বাতিল করা হয়েছে, রিভিউ পিটিশনও বাতিল করা হয়েছে। এবার যে তালিকা প্রকাশ করা হবে তাতে কি কোনো চমক থাকবে? তার কারণ চমক এ কারণেই বলছি, যে তালিকা এসএসসি তুলে ধরেছিল সুপ্রিম কোর্টে, এর বাইরে 15,000-এর বেশি যে শিক্ষক যারা এই মুহূর্তে স্কুলে যাচ্ছে, যাদেরকে কোট আনকোট যোগ্য বলে দেওয়া হচ্ছে, তাদের মধ্যে থেকে কি কারো নাম থাকবে? কারণ যারা যোগ্য তারা কিন্তু সবাই যোগ্য এমনটা নয়, সুপ্রিম কোর্ট কিন্তু এমনটা বলেনি এবং এসএসসি মানছে যে এর ভিতর এরপরেও থেকে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে। আমি শান্তন ঠিক এই জায়গাটা তোমার কাছে ফিরবো, কিন্তু তার আগে আমরা কথা বলেছিলাম অধ্যাপক ঝন্টু বড়াইকের সঙ্গে। তিনি ঠিক কি জানিয়েছিলেন আমাদের শুনবো, পাশাপাশি এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলের সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি বলেছেন শোনাবো। থেকে কাকর আলাদা হওয়ার যে আমরা এতদিন পর্যন্ত দইয়ের নাম করে আমাদেরকে চুন খাওয়ানো হচ্ছিল, ফলে এখন দই যদি বেরোয়ও, অর্থাৎ তোমার কথা অনুযায়ী চাল থেকে কাকরকে আলাদা করেও রাজ্য, মানে যতক্ষণ না করছে ওয়েবসাইটে, যতক্ষণ না পাবলিশ হচ্ছে, ততক্ষণ কিন্তু আমার অন্তত ভরসা নেই। কারুযোগ্য তালিকা এবং টেন্টেড মানে চিহ্নিত দাগ, আবারও বলছি কথাটা শব্দের অর্থ হচ্ছে চিহ্নিত দাগ। এদের যে আজকে 1900 জনের তালিকা বের করার কথা আছে, সেটা করবে নাকি সুপ্রিম কোর্টে আবার এই সরকার চিরাচরিত ভঙ্গিতে গিয়ে রিভিউ পিটিশন দাখিল করবে যে হুজুর এটা একটু ভেবে দেখুন? 25,753 যে ছিল তার মধ্যে 6,000 বা 8,000-এর মধ্যে ছিল, তার মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের শিক্ষকরা ছিলেন, গ্রুপ সি গ্রুপ ডির কর্মীরাও ছিলেন। সেই সংখ্যাটা 6,000-এর বেশি, 8,000-এর ওই কাছাকাছি ওই সময়। সেটা আইডেন্টিফায়ার যারা ডিস্টিংক্ট 17টা যে ডিফারেন্ট ওয়েতে তাদেরকে ডিটেক্ট করা হয়েছে, অন্যায় করা হয়েছে, সেটা আলেক্টেড। ওইটা বাদ দিলে বাকি যে থাকে তাদের মধ্যেই তো চাল কাঁকরের ব্যাপারটা, যার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট বারে বারে এসএসসি কে বা সরকারকে বলেছিল আপনারা এই যেগুলো প্রপারলি আইডেন্টিফায়ার নেই তাদের ডিস্টিংশনটা করুন। যে সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটা দিয়েছেন আমি যতটুকু জানি সেটা হচ্ছে আগামী 7 দিনের মধ্যে ওই যারা ডিস্ট্রিক্টলি টেন্টেড বলে আইডেন্টিফাইড হয়ে গেছে তারা পরীক্ষা দিতে পারবে না এবং তাদের নামটা বাইরে প্রকাশ করতে হবে। এবং যদি একটা টেন্টেড ক্যান্ডিডেটও পরীক্ষায় বসে তাহলে কিন্তু তারা সিবিআই এর ইনভেস্টিগেশন আবার দিতে পারে। শান্তনের কাছে আরেকবার একটু যাওয়ার চেষ্টা করি। শান্তন, তুমি যে জটিলতাগুলো এখনো রয়ে যাওয়ার কথা বলছো, মানে একটা সম্ভাবনা হতে পারে যে এই জটিলতাগুলো এর পরেও রয়ে গেল, সেগুলো কি কি? এগুলো কি আইডেন্টিফাই করা সম্ভব হচ্ছে? দেখো,
দেখো এই মুহূর্তে কিন্তু বড় আকারে আইডেন্টিফাই করা সম্ভব নয়, কারণ যে মূল যে ওএমআর সেটা কিন্তু ইতিমধ্যেই নষ্ট হয়ে গিয়েছে এবং সিবিআই এর যে ওএমআর যেটা ডিজিটাল স্ক্যান্ড কপি যেটা উদ্ধার হয়েছে তার থেকে যে নাম্বার উদ্ধার হয়েছে তার সঙ্গে এসএসসির সার্ভারে যে নাম্বার ছিল সেটাকে মিলিয়ে দেখা হয়েছে। তার মধ্যে যাদের গরমিল রয়েছে সেই নাম্বারের ভিত্তিতেই কিন্তু এই তালিকা তৈরি হয়েছে এবং স্ক্যান কপি যেটা পাওয়া গিয়েছিল ডিজিটাল কপি তা নিয়েও কিন্তু একটু মামলা রয়েছে। যারা মানে একেবারে টেন্টেড, অর্থাৎ সুপ্রিম কোর্ট বলেনি কিন্তু দেখা যাচ্ছে যে তারা সাদা ওএমআর নিয়ে তারা কিন্তু চাকরি পেয়েছিলেন, সেক্ষেত্রে তারা আলাদা করে একটা মামলা করেছিলেন যে এই কপি তারা মানছেন না, সেটাকে পরীক্ষা করে দেখতে হবে। সেই পরীক্ষার রিপোর্ট কিন্তু এখনও আসেনি। অর্থাৎ তাদের ক্ষেত্রে এসএসসির ভূমিকা কী হবে, তাদের নাম কি আজকে এই তালিকায় থাকবে? কারণ তারাও তো অনেকের ওএমআর ইস্যু রয়েছে, এটাকে সেই ওএমআর ইস্যু যাদের রয়েছে যে নায়াসার হার্ড ডিস্ক থেকে তাদের নাম উদ্ধার হয়েছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা শূন্য মানে একেবারে ওএমআর দিয়ে তারা চাকরি পেয়েছিলেন, তাদের কিন্তু মামলা রয়েছে, তাদেরকে এখনও টেন্টেড বলে দেওয়া হয়নি, তাদের মামলা এখনও চলছে। সেক্ষেত্রে তাদের নাম কি থাকবে? কারণ তাদের ক্ষেত্রে তো একই অভিযোগ রয়েছে। এরকম একগুচ্ছ অভিযোগ রয়েছে, সেক্ষেত্রে এসএসসি কাদের নাম রাখে এই বিষয়টা কিন্তু একেবারে আমাদের তাকিয়ে থাকতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই তালিকা প্রকাশ হবে। তবে এসএসসির তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু এই তালিকা প্রকাশ হচ্ছে এবং যে এই যে যোগ্য অযোগ্য এটা কিন্তু বাছাই করা সম্ভব হচ্ছে না। যে হার্ড ডিস্ক থেকে ওএমআর উদ্ধার হয়েছিল, নাম্বার উদ্ধার হয়েছিল, সেটার সঙ্গে এসএসসির যে সার্ভার রয়েছে তার সঙ্গে যে নাম্বারগুলোর গড়মিল রয়েছে সেইগুলোকেই কিন্তু সেই নামগুলোকে চিহ্নিত করা হয়েছে। দেখা যাক। শান্তন, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম শান্তন ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। 3টের অপেক্ষা, 3টে বাঁচতে আর খুব বেশি সময় বাকি নেই, তারপরে হয়তো অনেকটা স্পষ্ট হয়ে যাবে। আমরা কথা বলেছিলাম আন্দোলনকারী যিনি চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল, তার সঙ্গে তিনি ঠিক কি বলেছেন এই বিষয়ে শুনবো। পাশাপাশি আইনজীবী এবং তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, কথা বলেছিলাম তার সঙ্গেও, তার প্রতিক্রিয়া দেখুন। বিগত 1.5-2 বছর ধরে যখন আমরা বলে গেছি দিনের পর দিন, তখন মানা হয়নি। হাইকোর্ট বলেছিল বা হাইকোর্টে জমা দিলেও এতদিনে এই চাকরি হারার মুখ দেখতে হতো না আমাদের। তাহলে সিচুয়েশনটা এমন জায়গায় ফেলে দিয়েছে বিগত 1.5-2 বছর ধরে, যেখানে গিয়ে যে জিনিসটা যখন করার কথা তখন করেনি, মুখ লুকিয়ে গেছে এবং নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে গেছে। এখন এই মুহূর্তে সুপ্রিম কোর্টে মামলা চলছে, জজ সাহেবরা শুনছেন, তারা একটা মন্তব্য করেছেন বা তারা একটা বিষয় জানতে চেয়েছেন। সেখানে লয়ার যিনি ছিলেন আমাদের এসএসসি, তিনিও বলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো কেউই তো আইনের ঊর্ধ্বে নয়, সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে নয়। সুপ্রিম কোর্টের ডবল বেঞ্চের যদি একটা অর্ডার থাকে এবং সেটা নিয়ে যদি সেই অনুযায়ী সরকার কাজ করে, তাহলে কারোর কোনো আপত্তি থাকার কথা নয়।